যেদিন মনে করবে সকালবেলায় ঘুম ভাঙতে দেরি হয় সেদিনকে সকালটা যেন কেমন একটা অন্যরকম হয়ে যায়। তো আজ হচ্ছে শুক্রবার। তো তোমাদের গতকাল বৃহস্পতিবারের ব্লগ শেয়ার করেছিলাম। আজ হচ্ছে শুক্রবার, ঠিক তার পরের দিন। কালকে তোমাদের বললাম না কাজের দিদি আসবে না। হ্যাঁ, কাজের দিদি দুদিন ছুটি নিয়েছে। কারণ তোমরা তো জানোই এখন চারিদিকে ওই কাগজপত্রের একটা নিয়ে ঝামেলা চলছে। সেই কারণে দিদিরাও নাকি সুন্দরবনে যাবে। দিদিদের বাড়ি নাকি ওই সুন্দরবন লাইনেই। তো সেই কারণে দিদি দুদিন ছুটি নিয়েছে। আর সত্যি কথা বলতে এখন আমার দুদিন ছুটি নিলে না পরপর খুব অসুবিধা হয়। দেখো, যদি না লোক থাকে মনে করো তাহলে নিজের মতো নিজে কিন্তু কাজ করে নেওয়া যায়। কিন্তু লোক থাকলে তখন যদি সে না আসে তখন যেন মানে কেমন একটা অসুবিধা হয়। আমারও তাই হয়েছে। তো গতকালকে মানে অসুবিধা কিছুই না, কালকে একটু কাজ গুছিয়ে টুছিয়ে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছে। কারণ ছেলে কালকে ঘুমাচ্ছিলই না রাত্রিবেলায়। অনেক কষ্টে লাস্টে ওর বাবা ঘুম পাড়িয়েছে, তখন বাজে 12টা। তারপরে আবার ছেলের বাটি ঘটি ধুয়ে বোতল ফুটিয়ে সব গুছিয়ে রেখেছি মাথার কাছে। তারপরে আমাদের রাত্রিবেলার খাবার দাবারের যেই বাসন কোসন ছিল সেগুলো সব ধুয়ে রেখেছিলাম। কারণ জানি সকাল টাইমটা একটুও টাইম পাবো না। আর সকালটা মেন ঘুম ভাঙতে এতটা দেরি হয়ে যাচ্ছে কটা দিন ধরে, মানে বুঝে উঠতে পারছি না কখন যে কী কাজ করব। দেখতে দেখতে মনে হয় ঘড়ির কাঁটা দৌড়াতে থাকে। তো দিদি যেহেতু আসবে না, আমি সেই কারণেই দেখো গতকালকে এই যে এই বাসনগুলো সব মেজে ঠেজে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে ছেলের বোতল টোতল ফুটিয়ে রেখেছিলাম, রান্নাঘরও মোটামুটি পরিষ্কার করে রেখেছিলাম। কিন্তু সকালবেলাটা তাও একটু রান্নাঘরটা না পুছলে তো হয় না। কারণ এখন না গুড়ি গুড়ি দেখেছি ওই ছোটো ছোটো যেই আরশোলাগুলো হয়, ওইগুলো দু একটা করে রান্নাঘরের ওপরে স্ল্যাপের ওপরে দেখেছি। ওই দেখার পর থেকে প্রত্যেক দিন সকালবেলায় একটা কাজ করি, কিছু করার আগে তো রান্নাঘরের স্ল্যাবটা গ্যাসটা ভালো করে ইন্ডাকশান ওভেনটা মুছে নিই। কারণ আমরা চামচ ঠামচ রাখি, ছেলের ঝিনুক বাটি রাখি, তো সেই কারণে না মুছে নিই। তো আজ সকালবেলায় তোমাদের দাদাভাই তো চা করে খেয়ে নিয়েছে। আমি কিন্তু চা খাইনি, কারণ তোমাদের দাদাভাই আমার জন্য অনেক দিন ধরে মানে 2-3 দিন হয়ে গেল কুলেখাড়া নিয়ে এসছিল। কিন্তু আমি সময়ের অভাবে আর নিজের জন্য সত্যি কথা বলতে ইচ্ছেও করে না। বাবু যখন পেটে ছিল তখন তো মা প্রত্যেক দিন করে দিত, তোমরা তো দেখেইছিলে। আবার তোমরা ওর মধ্যে অনেকে কমেন্ট করে এটাও বলেছিলে যে দিদিভাই প্রত্যেক দিন কুলেখাড়ার রস খাবে না। তো সেই হিসাবে কিন্তু ওই একদিন বাদে বাদে খেতাম। এবার আমার শরীরে যেহেতু এখন রক্ত কম, তোমরাই বলেছো আমার মাথা ঘোরানোর কারণটা তোমাদের বলেছিলাম, শরীর দুর্বল থাকে। তো তোমরা অনেকেই বলেছিলে যে দিদিভাই রক্ত হয়তো তোমার কম, তো সেই কারণেও কিন্তু মাথা ঘুরতে পারে। তো তোমাদের দাদাভাই তো এর আগে শিং মাছ নিয়ে এসেছিলো। সত্যি কথা বলতে আমি ওই শিং মাছ টাছ না একদমই পছন্দ করি না। অনেক কষ্টে ওই দুটো শিং মাছ খেয়েছি। তো আমি বলেছি আমার জন্য ওগুলো আনতে হবে না, কুলেখাড়া নিয়ে এসো, আমি রস করে খাবো। কিন্তু সকাল টাইমটা এতই তাড়াহুড়ো থাকে আমার, আর সময়ের অভাবে সত্যি করে উঠতে পারি না। তো তোমাদের দাদাভাই অনেকগুলো নিয়ে এসেছিলো, তো আমি মোটামুটি অল্প কটাই বাছতে পেরেছি। কারণ অর্ধেকের বেশিটাই পুরো নষ্ট হয়ে গেছিলো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই এত খিদে পায়, তোমাদের দাদাভাইও চট করে চা বসিয়ে দেয়। আমার আর কুলেখাড়ার রসটা খাওয়াই হয় না। আজকে তোমাদের দাদাভাইকে বলেছি আমার জন্য কুলেখাড়ার মানে চা করো না। আজকের থেকে আমি 2-3 দিন মানে যেই কদিন পাতাটা আছে কুলেখাড়ার রসটা খাবো, তো আমার জন্য চা করো না। আমি চা খেলে যখন কাজের দিদি আসবে, দিদির জন্য তো চা করবই, তখন আমার জন্য করে নেব। তারপরে বলা টলার পরই আমার হঠাৎ মনে পড়লো যা আজকে তো দিদি আসবেই না, আজকে কিন্তু আমি আর চা খাইনি। এই যে দেখো, সবটা পাতার একবারে করিনি, অল্প একটু পাতার রস করেছি। অনেক কষ্ট করে গিললাম, এটার মধ্যে একটুখানি নুন দিয়েছি। আর আমার মা বলে এটার মধ্যে একটুখানি লোহার কিছু গরম করে ছেঁক দিয়ে নিতে, তাহলে নাকি খায়। কেন কিসের জন্য এটা জানি না। তো তাই করলাম, মাকেও দেখতাম আমাকে কুলেখাড়ার রস করে ওইটা করে দিত। আর সত্যি কথা, বাচ্চা যখন তোমার নিজের শরীরের মধ্যে থাকে অনেক যত্ন হয় শরীরের প্রতি, কিন্তু বেরিয়ে আসার পর সত্যি কথা সেই যত্নটা কি আর হয় বলো? হয় না। আরামও পাওয়া যায় না, রেস্টও নেওয়া যায় না, আর নিজের শরীরের কথা তো বাদই দাও।
কুলেখাড়ার রসটা খেয়ে ঠেয়ে তারপরে দেখো ঘরদোর ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে ফেলেছিলাম। আর সিঁড়ির ঘর-টর না ধোয়াইনি। এখন বাইরে আসলাম। শুধু বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের আজকে একটু তাড়া আছে, তো সেই কারণে ও বলল, তুমি ঘরটা আগে ঝাঁট দাও, আমি একটা কাজ করব, গোপালকে আগে তুলে দিই, কারণ আমি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো আমি বাসি ঘরটা ঝাঁট দিতে দিতেই তোমাদের দাদাভাই ব্রাশ করে একদম পরিষ্কার হয়ে এসছে। আর দেখো গোপালকেও দিতে বসে গেছে। এরপরে আমি ঠাকুরের বাসন মাজবো আর বাবানের কাঁথা কাপড়গুলো ধোবো। আগে তো ছেলে ভোরবেলার দিকে জাগতো জানো তো, এখন যেহেতু বেশি রাত্রি করে ঘুমাচ্ছে, ছেলে জাগতে জাগতে প্রায় 7:30-8টা বাজিয়ে দেয়। ওই সময়টা ছেলে কান্না করে ওঠে আর তখন আমারও ঘুম ভাঙে। আর ঘুমটা ভেঙেই যখন দেখি ঘড়িতে প্রায় 7:30 পৌনে 8টা, তখন ভাবি এখন ছেলেকে খাওয়াবো না নিচে নেমে যাব। তারপরে আবার ভাবি এখন যদি নিচে নেমে যাই ছেলে একটুও ঘুমাবে না। এখন ওর বাবা ধরবে, মেয়ে ধরবে, যেই ধরুক, বাচ্চা কাঁদতে থাকলে তখন দেখবে মা কিন্তু কোনো কাজ করেই শান্তি পায় না। এবার আমারও তখন মন শান্তি হবে না, বারবার কাজ করতে করতে মনে হবে না ছেলেকে গিয়ে খাওয়াই। তো সেই হিসাব করে কি করি, একেবারে ওকে বিছানার থেকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমি নিচে নেমে আসি। ওই করতে করতে আমি ঘড়িতে দেখি প্রায় 8:30 বেজে যায়। তখন গিয়ে মাথার মধ্যে ওই যে মানে অস্বস্তি হয় যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করব। আজকে অনেকগুলো জামা কাপড়ও আছে কাচার, তো এই গামলার মধ্যে দেখো রেখেছি, আর বাবানের কাঁথা কাপড়গুলো রেখেছি। তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে একটু ঘরে মইটা ঢোকাও, তো কিছু ঠাকুরের বাসন ওপর থেকে নামাবো। কারণ এই যে কী বলতো, শুক্রবার দিনকে ভিডিও করেছিলাম, লাস্টে শনিবার দিন আবার কোনো ভিডিও করতে পারিনি। শনিবার দিন আর কোনো ভিডিও হয়নি, লাস্টে রবিবার দিনকে আবার ভিডিও করেছিলাম। কারণ তখন শরীরটাও ভালো ছিল না আর ভিডিওগুলো হাতে ছিল। তখন ভাবছিলাম ভিডিওগুলো জমিয়ে জমিয়ে রাখবো, এদিকে তো ভিডিওগুলো পোস্টই করতে পারছি না। তো সেই করেই আর রবিবার দিনকে ভিডিও করা, মানে শনিবার দিন ভিডিও করা হয়নি। তোমাদের দাদাভাইকে কেন বলেছিলাম ঠাকুরের বাসন নামাতে, তো বাড়িতে পুজো হবে। তো কি পুজো হবে তোমরা জানোই, যে এরপরে কি পুজো ছিল সেটা হবে, কারণটা কি সেটা তোমাদের আমি পরের ব্লগে বলবো, ঠিক আছে। দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর আমারও এদিকে সিঁড়ির ঘরটা ধুয়ে এদিকের কাজটা হয়ে গেছে। ঠাকুরের বাসনও মেজে নিলাম, এবার বাবানের কাঁথা কাপড় ধোবো। তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেল, মনা বেরিয়ে চলে গেল, এবার আমি বাড়িতে ছেলেকে নিয়ে একা। এই সকাল টাইমটা যদি কেউ না থাকে না, সত্যি আমার খুব অসুবিধা হয়ে যায়। এই দেখো দরজা খুলে একদম সোজা লাইট টাইট কিন্তু ঘরের ভেতর জ্বালিয়ে রেখেছি, কারণ আমি এদিকে কাজ করছি আর বারবার বাবানের দিকে খেয়াল রাখছি, কারণ বাবান কিন্তু জেগে আছে, জেগে জেগেও শুয়ে খেলছে। আর এদিকে জামা কাপড় মানে কাঁথা টাথা সবই আমি কিন্তু রেখে দিয়েছি, কিছুই মেলতে পারছি না, কারণ নিচে যেহেতু দেখো এখন সবারই জামা কাপড় বেশি, আমার যাওরাও জামা কাপড় কাচা ধোয়া করে মেলে, তারপরে লেপ বালিশ টালিশ একটু রোদ্দুরে দেওয়া হয়, তো সেই কারণে সকালবেলায় ওদেরও তারটা আটকা থাকে। আর আমিও বাবানের কাঁথা কাপড়গুলো মানে নিচে মেলার জায়গা নেই, আমার তারে রোদই পড়ে না, তো সেই কারণে আমি নিচে কিন্তু এখন আর মেলি না, তো ছাদের ওপরে দিয়ে দিই। আর ছাদের ওপরে দেবো বলেই কিন্তু এখন বালতির মধ্যে সব জামা কাপড় রয়েছে, এখনও একটাও মেলতে পারিনি, কারণ ছাদে আমি বাবানকে একা ঘরে রেখে যেতে পারছি না। যতক্ষণ মনা না আসবে পড়ে, ততক্ষণ কিন্তু আমি ওপরে উঠতেও পারবো না। আমার এদিকে বাইরের দিকের মোটামুটি কাজগুলো হয়ে গেছে, এই পাতলা ন্যাকড়াগুলো এগুলো আমি দরজার সামনের থেকে দিয়ে দিই। আমি একটা জিনিস বুঝতেই পারি না জানো তো, শীতকালে এখানটায় দেখো একটা ফোঁটা রোদ নেই, আর যখন গরমকালের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমাদের কলপার থেকে শুরু করে এই রাস্তাটায় কি পরিমাণে রোদ পড়ে। কলপারে বসে আমি কাজই করতে পারি না, পিঠ যেন পুড়ে যায়। আর এই যে শীতকালে যে রোদটা কোথায় চলে যায় আমি বুঝতেই পারি না। দেখো বাড়িতে কিন্তু একটা ফোঁটা রোদ পড়ে না। আমার সবথেকে কি আফসোস জানো তো, মেয়ে যখন ছোট ছিল, আমাদের বড় উঠোন ছিল, তখন তো বাড়িঘর অন্যরকম ছিল। তো মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আমি মেয়েকে বেশ রোদে বসিয়ে তেল মাখাতাম, স্নান করাতাম। আর দেখো বাবানকে কিন্তু ঘরের ভেতরেই তেল মাখাই, ঘরের ভেতরে বসেই স্নান করাই, কারণ বাইরের দিকে তো একটুও রোদ নেই। তো সেটাই ভাবি যে একটা ফোঁটা রোদ পাই না, আর গরমের চারিদিকে রোদ। কালকে রান্না করে দেখো এই বাসনগুলো বাইরে বার করে দিয়েছিলাম, কারণ ভুলেই গেছিলাম কাজের দিদি আসবে না।
রাত্রিবেলা তো সব বাসন মেজে ফেলেছি, তারপরে আমার মনে পড়েছে বাইরে এই রান্না করে বাসনগুলো রেখে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে বাইরে তখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। তোমাদের দাদাভাইকে বললাম একটু বাইরে থেকে বাসনগুলো আমাকে এনে দাও, তো বেসিনে দাঁড়িয়ে মেজে ফেলি। ও বলছে এখন আর মাজতে হবে না, এমনিই ছেলের ঠান্ডা লেগেছে, তুমি এবার রেখে দাও, যা আছে কালকে সকালে মেজো। তাই এই বাসন কটা পড়ে আছে, তো এদিকের কাজগুলো সেরে দেখো খুব রানিংয়ে আমি বাসনগুলোকে মাজলাম। কারণ কাজ আমি একভাবে বসে করতেই পারছি না। একবার বাসন মাজছি, একবার উঠছি, দরজার সামনে গিয়ে উঁকি মারছি যে বাবান দেখি কি করছে। ওর কিন্তু আস্তে আস্তে কান্না উঠছে, তো আমি বুঝতে পারছি যে এরপর ওকে একটু কোলে নিতে হবে, ওকে পরিষ্কার করতে হবে, রেডি করতে হবে, তো তার মধ্যেই কিন্তু আমাকে কাজটাও কমপ্লিট করতে হবে। কারণ 9:30টার মধ্যে জল চলে যাবে। এদিকে জলের কাজগুলো করে এইবার আমি দেখো পাইপ টাইপ গুটিয়ে রেখে দিচ্ছি, কারণ গামলা টামলা আজকে আর ভরার ব্যাপার নেই, দিদি যেহেতু আসবে না। তো এদিকে আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ছাদে ভরসা করে কি মেলতে যাব, দেখেছো? ওই দেখো, ও বাবা ও উঠে গেছে। আমি এই ভরসা করেই ছাদে মেলতে যাইনি, যে আমি তো ছাদে গেলে শুনতেই পাবো না, ও উঠে পড়বে, ওর ওঠার টাইম। দেখেছো এখন উঠবে। কি বাবা কি, আছো 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 বাবাই, আমার বাবাই কই বাবাই, এই তনু না না, ও তো বাবা, ও তো ছেলের গলার আওয়াজ এমনি সময় কেউ পায় না, কিন্তু এই সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এই রকম একটা চিৎকার দেবে, তখন আর তুমি ছেড়ে কোথাও যেতে পারবে না সকালবেলাটা। তো প্রত্যেক দিন ঘুম ভাঙে তো ওর অনেক দেরিতে, যখন ওর ওই যে বলি না দিদি শুয়ে থাকে পাশে বা আমি পাশে শুয়ে থাকি, ওর ঘুমটা কিন্তু বেশ সুন্দর হয়। কিন্তু এই যে এখন যেহেতু কেউ পাশে নেই, এখন তো ওকে নিতেই হবে কোলে, মানে ও কিছুতেই থাকবে না। দেখেছো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। এখন আমি ওকে কোনো রকমে একটু বিছানায় শোয়াতে পারছি না যে আমি দুধটা করব। অনেক কষ্টে করে ওকে একটুখানি বিছানায় শুয়েছি, কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে, তার মধ্যে আমি দুধটা করলাম, করে তারপরে দুধ ঠান্ডা করে আগে ওকে খাইয়ে নিলাম। অন্যদিন কী করি বলো তো, আগে ওকে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি দুধটা খাওয়াই, ও একটু শান্ত থাকে। কিন্তু আজকে কোনো মতেই থামছিল না, কারণ খুবই মনে হচ্ছে ওর খিদে পেয়ে গেছিলো। তো আমি কেন বলো তো সবসময় আগের দিকে করাই, কারণ ও না খুব দুধ তোলে, শোয়ালেই খাওয়ানোর পরে শুইয়ে দিলেই কিন্তু দুধ তোলে, তো সেই কারণেই আমি ওকে আগে করাই। তবে আজকের কেসটা একটু উল্টো হয়ে গেল, যাই হোক ঠাকুর করে আজকে একটু দুধ তোলে নিই। তো দেখো বাটিতে একটু গরম জল নিয়েছি, এখন ওকে পরিষ্কার করব। এই দেখো এখন পেয়েছে ঘুম, ওকে নিয়ে গিয়ে এখন এই যে পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে ঠোরে একটুখানি রাখলেই, রোদে নিয়ে গিয়ে দাঁড়ালেই ও কিন্তু ঘুমিয়ে পড়বে। এখন আগে তাই করব, ওকেই এখন আগে ঘুম পাড়াবো, ওর কাজটা আগে কমপ্লিট করলে তারপরে আমি আমার কাজটা করতে পারবো। তো এই যে দেখো জিভটাও পরিষ্কার করে দিচ্ছি, মুখ পরিষ্কার করেই একেবারে ওর জিভটাও পরিষ্কার করে দিই। আর জিভ পরিষ্কার করার সময় ও খুবই কাঁদে, কারণ আমার হাতটা ঢোকালে না ও কিছুতেই আমাকে জিভটা পরিষ্কার করাতেই দেয় না। তো এরপরে একটু ক্রিম মাখাবো, জামা টামা চেঞ্জ করাবো। আর সত্যি কথা বলতে জানো তো, এখন এই কাজটা না মেয়েই করে, মেয়ে শিখে গেছে আমাকে দেখে দেখে, এই কাজটা ও শিখে গেছে। তো বলে কি মা আমি ভাইকে সকালবেলাটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে দিই। তো ও বাড়ি থাকলে কিন্তু ও সকাল টাইমটা করে জানো তো, করে ঠোরে ভাইকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই যে গতকালকে তোমাদের দেখালাম না, ওইভাবেই কিন্তু ছেলের কাছে বসে যায়, ছেলেকে দেখাও হয় আর ওর পড়াগুলোও কমপ্লিট করে। সবথেকে আমার খুব অসুবিধা হচ্ছে, তোমাদের বলি না, আমার সবথেকে অসুবিধা হচ্ছে বারান্দায় যতক্ষণ আমি একটা বিছানার ব্যবস্থা করতে না পারবো। আমি বাইরের দিকে কাজ করলেও বারান্দায় যদি একটা বিছানার ব্যবস্থা থাকতো না, আমি ছেলেকে বারান্দায় শুইয়েও কিন্তু কাজ করতে পারতাম। ওই দেখো দুধ তুলবে তুলবে করছিল, আমি আবার সাইডের দিকে একটা রুমাল দিয়ে দিলাম, কারণ যদি কোনোভাবে কানে মানে দুধ ঢুকে যায়। বাজে এখন 11:30, মেয়ে পড়ে আসলো, আমি তারপরে ছাদে গেলাম, সব জামা কাপড় মেলে আসলাম। আর হ্যাঁ উঠে গেছে। আর মেয়ে করলো খাবার। ছেলে আজকে সকাল থেকে একদম নিচে শুচ্ছিল না, মানে বিছানায় শুচ্ছিলই না। অনেকক্ষণ ওকে নিয়ে দেখলে পরিষ্কার টরিষ্কার করলাম, হ্যাঁ পরিষ্কার টরিষ্কার করলাম, তারপরে একটু নিচে শুচ্ছিল না, ওকে নিয়ে রোদে ঘুরলাম,
তারপরে অনেকক্ষণ বাদে ঘুমাচ্ছেও না, অন্যদিন ঘুমিয়ে যায়, ঘুমাচ্ছেও না, লাস্টে বিছানায় শুইয়ে দিয়েছি, শুইয়ে দেওয়ার পরে ও নিজে নিজে খেলতে খেলতে ঘুমিয়ে গেছিলো অনেকক্ষণ বাদে সেটা। তারপরে মেয়ে আসলো, আমি ছাদে গিয়ে সব কিছু মেলে ঠেলে আসলাম। সকাল থেকে তো আজকে কিচ্ছু খাইনি, ওই কুলেখাড়া খাওয়ার চক্করে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু চা খাওয়া হয়ে গেছিলো, আমিও আর চাও খাওয়া হয়নি, কিচ্ছু খাওয়া হয়নি। বাজে এখন 11:30, কাজ বলতে মোটামুটি সব হয়ে গেছে, এখন রান্নাঘরটা শুধু পরিষ্কার করা বাকি আছে। আর মেয়ে আসার সময় পাউরুটি আর বাটার নিয়ে এসেছিলো, মেয়ে এসেই বাটার দিয়ে পাউরুটি দিয়ে সেঁকলো, চা করলো, দুজনে মিলে খেলাম। খিদের জন্য আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর মাথা ঘুরছিল। আগে খেলাম, এখন বাজে ওই বললাম 11:30 বাজে, রান্নাঘরটা পরিষ্কার করে ঘরটা ঝাঁপ দিয়ে ছেলেকে আগে তেল মাখিয়ে স্নান করিয়ে নেব। আর বিছানাও গোছাতে পারিনি এখন, ঘর তো সব গোছানো হয়ে গেছে কিন্তু বিছানাটা গোছাতে পারিনি, কেন জানো তো? বিছানাটায় ছেলে ঘুমাচ্ছিল আর কোথাও শোয়ানোর জায়গা পাচ্ছিলাম না, সোফার বালিশগুলো তো দেওয়া ছাদের ওপরে, তারপরে আনবো কিভাবে ওকে একা রেখে? তো সেই কারণে আর যাইও নি, বিছানার মধ্যেই একটা সাইড করে শুইয়ে দিয়েছিলাম। ঘরদোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু বিছানাটাই গোছানো বাকি। এখন বিছানাটা গোছাবো। আর এইদিকে রান্নাঘরের অনেক কিছু আছে, সব কিছু বাসন যা সকালবেলা মেজেছিলাম, কালকে মেজেছিলাম, সব গোছানো হয়ে গেছে। এখন এই যে চা পাউরুটি খেয়েছি এগুলো পরিষ্কার করব। আর এখানে সব বোতলগুলো মাজতে নিয়েছি, এগুলো মাজবো। আর এখানে ডাল নিয়েছি আর চাল নিয়েছি, চাল ডালটা ধোবো। তরকারি কিছু রান্না করতে হবে না, কারণ কালকে যা রান্না করেছি ওই মাছের ঝোল আর লাউ শাকের ডাঁটা চচ্চড়ি রয়েছে। আর মেয়ে তো খাবে না ওগুলো একটাও, সেই কারণে ভাজি একটু পাতলা করে মুসুরির ডাল। আর মেয়ে বললো ওকে একটু ফুলকপি আলু ভাজা করে দিলেই হয়ে যাবে। তো ভাবছি এখন আর রান্নাবান্নার দিকে যাব না, সব করে ঠরে রাখি, ছেলেকে তেল ঠেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে আমি ইসে করব। ও ঠিক করে নে মা, ওইভাবে লাগবে, দেখো কাঁথা কাচ্ছে। তো ওই ওকে স্নান টান করিয়ে তারপরে ভাবছি ঘর দুয়ারটা মুছবো। ভিজে গেছে? ও আচ্ছা, হিসু করেছিল বলেই উঠে গেছে। এখন মেয়ে রাখবে, আমার অসুবিধা নেই, একটুখানি ওকে দুধ খাইয়ে দিই তাহলে চুপ থাকবে। মেয়ে রাখুক আধ ঘন্টার মধ্যে আমার এদিকে সব মোটামুটি কাজকর্ম হয়ে যাবে, তারপরে লাস্টে ঘরটা মুছে স্নান করে আসবো। এই যে বাবা গুলু 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 চোখ করে আছে, এই দেখো গুলু গুলু চোখ। এই যে বাবা, কি বাবালে, বাবালে, কি? কিছু মানুষের ভুল ধারণা আছে জানো তো, যদিও ভাবি এইসব মানুষের কমেন্টের কোনো উত্তর দেব না, কিন্তু দেখো যত আশেপাশের মানুষ আছে তোমার, ততই তো নেগেটিভ কমেন্টগুলো তোমার বেশি আসবে, তাই না? কিছু মানুষের তো আছে আমাকে নিয়ে যত সমস্যা, আর আমার শাশুড়ি মাকে নিয়ে তার অনেক মাথা ব্যথা। এই যে একটা কথা বলি, আজকে যে আমার শাশুড়ি মা দুটো ছেলে জন্ম দিয়েছে, শুধু কিন্তু আমার শাশুড়ি মা ছেলে জন্ম দেয়নি, আর এমনকি আমিও একা ছেলে জন্ম দিইনি, সন্তান কিন্তু সবারই হয়েছে। আমার মা যখন আমাদের 3 ভাই বোনকে মানুষ করেছে, আমার মার কি কষ্ট হয়নি? শুধু কি আমার শাশুড়ি মাই দুটো ছেলে জন্ম দিয়ে তার কষ্ট হয়েছে? তো দেখো এগুলো হচ্ছে ভুল ধারণা। এই যে আমাকে গতকালকে একজন কমেন্ট করেছে, যদিও বা মানে জানি যে তার কমেন্টের কোনো সময়ই আমার রিপ্লাই করতে ইচ্ছে করে না, কিন্তু জানো তো উত্তরটা না দিয়ে পারলাম না। কমেন্ট সেকশনটা তোমরা একটু চেক করো, দেখতে পারবে একজন আমাকে কমেন্ট করেছে যে আমার শাশুড়ি মা দুজন ছেলেকে মানুষ করেছে, তার শাস্তি তো উনি পাচ্ছে, ভগবান নাকি শাস্তির স্বরূপই কিন্তু সন্তান দেয়, আমাকে নাকি এত বছর বাদে ছেলে দিয়েছে আমারও পাপের শাস্তি পাওয়ার জন্য। জানি না আমি কি পাপ করেছি। দেখো সত্যিই যদি পাপের শাস্তি পাওয়ার জন্য ঘরে ঘরে ছেলে সন্তান ভগবান জন্ম দিত, তাহলে তো ছেলে ছেলে কেউ করতোই না। আসলে ছেলে কিন্তু পাপের শাস্তি পাওয়ার জন্য হয় না, ছেলে কিন্তু বংশবৃদ্ধি করার জন্য হয়। হ্যাঁ সত্যি, আমার হয়তো এই কথাটা আগে কোনোদিনও ভাবিনি, কারণ আমাদের বংশে তো অলরেডি একটা ছেলে আছে, সেটা হচ্ছে আমার জায়ের ছেলে, সেই কারণে কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি। হ্যাঁ আমার কথা বলতে পারো, আমার বংশ তো আর আমার এটার থেকে আলাদা ছিল না, তবে ভগবান চেয়েছে এত বছর বাদে, তাই আমার কোলে আবার সন্তান দিয়েছে, তাই বলে কিন্তু এটা না যে আমার পাপের শাস্তি পাবো। দেখো একজন তো ওপরে বসেই আছে সব বিচার করার জন্য, পাপের শাস্তি পাওয়ার কিন্তু মানে তুমি যা কর্ম করবে তার ফল কিন্তু নিচেই পাবো, তাই না? তাহলে তোমার কথাতেই আমি বলি, আজকে আমার শাশুড়ি মা কি আমার শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল? তাই কি উনি মানে ফলস্বরূপ এই আমাদের থেকে ব্যবহারটা এইরকম পাচ্ছে? মানে এটা আমার কথা না, এটা যে আমাকে কমেন্টটা করেছে তাকে আমি কথাটা জিজ্ঞাসা করলাম।
তো সব ঘরে ঘরেই কিন্তু শাশুড়ি বৌমাদের সম্পর্কটা খুব একটা মধুর হয় না। হ্যাঁ দেখো, হাঁড়ি পাতিল এক জায়গায় থাকলে ঠোকাঠুকি তো হয়ই, তাই বলে এমন না সন্তান স্বরূপ ভগবান শাস্তি দেবে। এই কথাগুলো যারা বলে না, মানে তাদের মানসিকতা কতটা নিচে এটা আমি বুঝে পাই না। তাই গতকালকে আমি কমেন্টটা দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যি তারা এখনও কোন যুগে পড়ে আছে না। আমাকে এই কথাটা বলার আগে আমার শাশুড়ি মাকে দিয়ে একবার একটু বিচার করতে পারত, যে তাহলে আমার শাশুড়ি মাকে আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। কারণ আমি যতদূর আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি, আমার ঠাকুমা শাশুড়ি নাকি এখানেই ছিল। আমার তোমাদের দাদা ভাই, আমার দেওর ননদ হওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি মায়ের শাশুড়ি মা মারা গেছিলো। তবে জানো তো, আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, যে আমাকে কমেন্টটা করেছে সে আমাকে এর আগে বলেছিল সেও নাকি মানে বাড়ির বউ, তবে তার শাশুড়িও কি ছেলে জন্ম দিয়ে পাপ করেছে। কিন্তু কিছুই করিনি, দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, একদম গরম গরম ভাত, দেখো ধোঁয়া উঠছে। আর এখানে করলাম হচ্ছে কড়া কড়া করে একদম মেয়ের জন্য মুচমুচে করে আলু ভাজা। আর দেখতেই পারলে ডাল তো করেইছি, কারণ ডাল আর এই আলু ভাজা দিয়েই মনা খাবে। ঠিক আছে, এই ডালটাও খুব ভালো খায়, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা করলে না খুব ভালো খায়। বললো মা ডাল আর আলু ভাজা করে দাও আমাকে, কারণ কালকের কোনো তরকারি তো ও খাবে না। এই দেখো, কালকের লাউ শাকের ডাঁটা চচ্চড়ি, আর এর নিচে হচ্ছে মাছের ঝোল। 2 পিস মাছ আছে, এখন আমি 1 পিস খাবো আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। রাত্রিবেলায় যদি লাগে তাহলে ভাবছি একটু ডিম কষানো করে নেব, তাহলে হয়ে যাবে। এই বেলাটা তো হয়ে গেছে, এবার খেতে বসবো। মেয়ে ঘরে আছে, ছেলে তো ঘুমাচ্ছে, মেয়ে ঘরে ওর ভাইয়ের ওই কাপড় চোপড়গুলো ভাঁজ করছে আর গান শুনছে। তো এখন 3টে বাজে, খেতে বসবো। তো দুজনে খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে একটু আধ ঘন্টা শোবো, শুয়ে একটা কাজ আছে সেটা করব, তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই যে আমি রান্না করতে করতে এখানে জলের বোতলগুলো ভরলাম, আর বাইরে যা কাঁথা কম্বল জামা কাপড় যা ছিল সব তুলে নিয়ে এসেছি। বাইরে আর কিছু নেই, ওই কয়েকটা মতো আছে, সেগুলো তুলে নিয়ে আসবো। ওই রাস্তার দিকটায় আছে, রোদ আছে তো তাই এখনও তুলিনি। আর রান্না করে একেবারে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, সব মুছে টুছে দিয়েছি। আর এখানে তেল আছে কড়াইতে, আর যেইটুকুনি বাসন বেরিয়েছে সঙ্গে সঙ্গে মেজে জল ঝরিয়ে গুছিয়ে ফেলেছি। ঠিক আছে, চলো। এই দেখো 3টে বাজে, এবার খেয়ে নিই দুজনে, খেয়ে এবারে একটু রেস্ট না নিলে আর শরীর চলছে না।